আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর। এটি প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর আমার প্রথম লেকচার। প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর পুরো বইয়ের চ্যাপ্টার ওয়াইজ লেকচার এরপর থেকে দেওয়া হবে প্রতিদিনই। যারা লেকচার গুলো পেতে চাও তারা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর এটি প্রথম লেকচার হলেও আমরা চ্যাপ্টার 3 থেকে শুরু করছি। কারণ আমাদের প্রথম দুটি চ্যাপ্টার থিওরিটিক্যাল, সেজন্য সেগুলো নিয়ে আলোচনা করছি না। যেহেতু তৃতীয় অধ্যায় থেকেই আমাদের ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার শুরু, সেজন্য আমরা তৃতীয় অধ্যায় থেকে আলোচনা করছি। এখানে অ্যাকাউন্টিং প্রসেস নিয়ে আলোচনা হবে। অ্যাকাউন্টিং প্রসেসের ভিতরে অনেক কিছু রয়েছে, তার মধ্যে জার্নাল নিয়ে আলোচনা করবো। তাহলে জার্নাল বা জাবেদা, প্রথমে জাবেদার সংজ্ঞা নিয়ে আলোচনা করি। জাবেদা মূলত জার্নাল শব্দটি ইংরেজি শব্দ। এই শব্দটি মূলত ফরাসি জার শব্দ থেকে এসেছে, যার উৎপত্তিগত অর্থ হচ্ছে দিবস বা দিন। আর এর পারিভাষিক অর্থ হচ্ছে দৈনিক বহি বা ডে বুক। যেহেতু জাবেদা বইয়ে প্রত্যেকটি হিসাবকে দিবসের ক্রমানুযায়ী লিপিবদ্ধ করা হয়, সেই জন্য এটাকে মূলত জার্নাল বলে। অর্থাৎ দৈনন্দিন হিসাব সমূহ তারিখের ক্রমানুসারে যেহেতু জাবেদা বইতে লিপিবদ্ধ করা হয়, সেই জন্য এটাকে দৈনিক পঞ্জি বা দৈনিক বহি বা ডে বুক বলা হয়। আর যদি আমরা এটাকে ইলাবোরেটলি বলি, তাহলে জাবেদা বলতে বোঝায় লেনদেনগুলোকে হিসাবের বইয়ে তারিখের ক্রমানুসারে ডেবিট ক্রেডিট নির্ণয় করে ব্যাখ্যা সহ লিপিবদ্ধ করাকে জাবেদা বলে। তো জাবেদা হচ্ছে দুই প্রকার, প্রথমত দুই প্রকার জাবেদা। একটি হচ্ছে প্রকৃত জাবেদা, একটা হচ্ছে বিশেষ জাবেদা। তো বিশেষ জাবেদা বলতে যে জাবেদা বইগুলোকে বোঝায় তা হচ্ছে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা, প্রাপ্য বিল এর জাবেদা, পদেয় বিলের জাবেদা, আর রয়েছে নগদান বই। তাহলে বিশেষ জাবেদা বলতে এই জাবেদা বইগুলোকে বোঝায়। এগুলো মূলত নির্দিষ্ট ক্রাইটেরিয়া, অর্থাৎ বিশেষ, যেমন ক্রয় জাবেদা কেবলমাত্র বাকিতে এর জাবেদা লিপিবদ্ধ করা হয়, বিক্রয় জাবেদায় কেবলমাত্র বাকিতে বিক্রয়, এরকম এগুলো স্পেশালাইজড, মানে বিশেষ কারণে এই জাবেদা বইগুলো তৈরি করা হয়, সেজন্য এগুলোকে বিশেষ জাবেদা বলা হয়। আর বিশেষ জাবেদা বই যে সমস্ত জাবেদা গুলো যায় না, সেগুলোকে প্রকৃত জাবেদা বইতে নিতে হয়। প্রকৃত জাবেদা মূলত ছয় প্রকারের: সাধারণ জাবেদা, সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা, প্রারম্ভিক জাবেদা, বিপরীত জাবেদা এবং ভুল সংশোধনী জাবেদা। আমরা সব জাবেদা নিয়ে আজকে আলোচনা করব না, আজকে আমরা সাধারণ জাবেদা নিয়ে আলোচনা করব। তো সাধারণ জাবেদা আমরা কিভাবে করব, মূলত জাবেদা কিভাবে আমরা লিপিবদ্ধ করব, সেই ক্ষেত্রে আমি এখানে একটি ফ্লো চার্ট দেখিয়েছি। সেটা হচ্ছে জাবেদা করার জন্য প্রথমত আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে জাবেদার যে ঘটনাটা দেয়া থাকবে সেটা পড়তে হবে। পড়ার সাথে সাথেই আমরা জাবেদা করব না, কারণ এই জাবেদা পড়তে হলে আমাদেরকে অবশ্যই সেটা লেনদেন কিনা এটা চিন্তা করতে হবে। অর্থাৎ যে ঘটনাটা আমরা দেখছি সেই ঘটনাটা যদি লেনদেন না হয়, তাহলে আমরা জাস্ট লিখে দেব নো এন্ট্রি, অর্থাৎ সেটার জন্য কোনো জাবেদা হবে না। আর যদি লেনদেন হয়, তাহলে আমাদের প্রথমেই দুটি পক্ষ নির্ণয় করতে হবে। অর্থাৎ জাবেদা করার জন্য আমাদের আহ যেই ঘটনাটি দেয়া থাকবে বা যে লেনদেনটি, ঘটনাটি যখন লেনদেনে বুঝতে পারবো যে আমরা লেনদেন, তখন সেই লেনদেনটির দুটি পক্ষ নির্ণয় করব। দুটি পক্ষের মধ্যে পরিচিত পক্ষ নির্ণয় করতে হবে তারপরে। আর পরিচিত পক্ষকে আমরা জিজ্ঞাসা করব যে সে ডেবিট হবে নাকি ক্রেডিট হবে। তো যদি ডেবিট হয়, তাহলে আমরা সেই পক্ষটাকে
ডেবিট লিখবো আর তার বিপরীত পক্ষটাকে অটোমেটিক ক্রেডিট হবে। আর এরপরেই আমরা ডেবিট এবং ক্রেডিটে জাবেদায় লিপিবদ্ধ করবো ব্যাখ্যা সহকারে। তাহলে বিষয়টিকে আমি একটু ব্যাখ্যা সহকারে বলি। যেমন পড়া বলতে আসলে কি বুঝি। যেমন এইখানে একটি ঘটনা দেয়া রয়েছে, মেহেরিন স্টার্টেড বিজনেস উইথ টাকা 50,000। এটা মনোযোগ সহকারে পড়তে হবে এবং বুঝে বুঝে পড়তে হবে। আবার 2 নম্বর আছে, হায়ার্ড এ সেলসম্যান ফর এ মান্থলি স্যালারি অফ টাকা 2,000। একজন তাহলে প্রথমটা হচ্ছে মেহেরিন স্টার্টেড বিজনেস উইথ টাকা 50,000, অর্থাৎ মেহেরিন 50,000 টাকা নিয়ে ব্যবসায় শুরু করলো। আর দ্বিতীয়টি হচ্ছে হায়ার্ড এ সেলসম্যান ফর এ মান্থলি স্যালারি অফ 20,000, অর্থাৎ 2,000 টাকা মাসিক বেতনে একজন সেলসম্যানকে নিয়োগ দেওয়া হলো। তো এই স্যালারি, তো বিষয় দুটি, এই ঘটনা দুটি লেনদেন কিনা সেটা আমাদেরকে আগে দেখতে হবে। তো যদি লেনদেন হয় তখনই আমরা শুধু জাবেদার দিকে আগাবো, আর যদি লেনদেন না হয় তাহলে আমরা জাবেদার দিকে আগাবো না। তো লেনদেন যদি লেনদেন হবে কিনা সেই বিষয়টা যদি আমাদেরকে বুঝতে হয়, তাহলে লেনদেনের বৈশিষ্ট্যগুলো জানতে হবে। তাহলে লেনদেনের বৈশিষ্ট্যগুলো কি কি আছে? যেমন একটা লেনদেন হতে হলে সেই লেনদেনটাকে অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। অর্থাৎ কোনো ঘটনা যদি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য না হয় তাহলে সেটাকে লেনদেন বলা যাবে না। যেমন ব্যবসায়ের ম্যানেজারের মৃত্যু, এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে প্রতিষ্ঠানটি, তবে এটা অর্থে পরিমাপযোগ্য নয়, সেজন্য এটি লেনদেন না। কিন্তু আগুনে পণ্য পুড়ে গেলে, যেমন আগুনে পণ্য যা পুড়ে গেছে 20,000 টাকা, এতে ক্ষতি হয়েছে এবং এটা একটা লেনদেন। আবার আরেকটা লেনদেনের বৈশিষ্ট্য হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন। কোনো ঘটনা দ্বারা যদি কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হয় তবেই সেটিই লেনদেন হবে। যেমন নগদ 5,000 টাকা দিয়ে অফিসের জন্য আসবাবপত্র ক্রয় হলো, এখানে প্রতিষ্ঠানের আসবাবপত্র বৃদ্ধির পাশাপাশি নগদ 5,000 টাকা হ্রাস পেয়েছে, অর্থাৎ আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। যেহেতু আর্থিক অবস্থার পরিবর্তন এসেছে সুতরাং এটা একটা লেনদেন। আবার যদি 5,000 টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমাস দেওয়া হয় তবে এটির কোনো লেনদেন হবে না, কারণ এই ঘটনা দিয়ে আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি, কারণ ফরমাস দেওয়া হয়েছে মাত্র, টাকাও যায়নি আর আসবাবপত্রও আসেনি। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দ্বৈত সত্তা, অর্থাৎ লেনদেন হতে হলে অবশ্যই প্রত্যেকটা লেনদেনের দুটো পক্ষ থাকতে হবে। অর্থাৎ একটা পক্ষ সুবিধা গ্রহণ করবে বা আরেকটা পক্ষ সুবিধা প্রদান করবে। যেমন কর্মচারীর বেতন দেওয়া হলো, তাহলে এই ক্ষেত্রে কর্মচারী সুবিধা পেল, আর যারা টাকা দিল তারা সুবিধা প্রদান করলো। তো এখানে বেতন হচ্ছে খরচ হিসাব আর অপরপক্ষে নগদান হিসাব আছে। আর লেনদেন, একটা লেনদেন স্বয়ংসম্পূর্ণ এবং স্বতন্ত্র হতে হবে। লেনদেনের এটা একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। যেমন 10,000 টাকায় পণ্য বিক্রয় করে 7 দিন পর টাকা পাওয়া গেল, কারণ ধারে বিক্রয় একটি লেনদেন আর 7 দিন পরে টাকা প্রাপ্তি আরেকটা লেনদেন। তার মানে কি, 10,000 টাকায় পণ্য বিক্রি করে 7 দিন পরে যে টাকা পাওয়া গেল, তাহলে 10,000 টাকায় পণ্য বিক্রয়, এটা হচ্ছে একটা লেনদেন স্বতন্ত্র, আর 7 দিন পরে যে টাকা পাওয়া গেল এটা আরেকটা স্বতন্ত্র লেনদেন। তাহলে আহ লেনদেনগুলো এক একটা স্বয়ংপূর্ণ এবং স্বতন্ত্র হবে। লেনদেনগুলো দৃশ্যমানও তো থাকতে হবে, অদৃশ্যমানও হতে পারে। যেমন আসবাবপত্র ক্রয়, এটা দৃশ্যমান লেনদেন। আবার আসবাবপত্রের অবচয়, এটা একটা অদৃশ্যমান লেনদেন। ঐতিহাসিক ঘটনাও লেনদেন হতে পারে, যেমন আহ আগে ঘটে গেছে, আর্থিক ঘটনা ঘটে গেছে, আবার ভবিষ্যতে ঘটতে পারে, এই ধরনের ঘটনাকেও আমরা লেনদেন হিসেবে বলতে পারি, যেমন অনাদায়ী পাওনা সঞ্চিতি, বাটা সঞ্চিতি, এইগুলো। আর লেনদেন হলে সেটাকে অবশ্যই হিসাব সমীকরণে প্রভাব ফেলবে। তাহলে এই সমস্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা একটা লেনদেন কি না সেটাকে আমরা নির্ণয় করতে পারি। তো আমরা দেখি এই যে ঘটনা দুটো দেখলাম সেই দুইটার মধ্যে কোনটা লেনদেন এবং কোনটা লেনদেন না সেটা আমরা দেখার দেখার চেষ্টা করি। এখানে দেখি যে মেহরিন স্টার্টেড বিজনেস উইথ টাকা 50,000, অর্থাৎ মেহরিন ব্যবসায় শুরু করেছেন 50,000 টাকা দিয়ে। এখানে যেমন টাকা নিয়ে ব্যবসায় শুরু করেছে, অর্থাৎ টাকা একটি পক্ষ, টাকাকে আমরা সবসময় ক্যাশ বলবো, অর্থাৎ টাকাকে আমরা বলবো ক্যাশ, অলওয়েজ আমরা বলবো ক্যাশ। তাহলে ক্যাশ টাকা নিয়ে ব্যবসায় শুরু করছেন, তাহলে ক্যাশ একটা পক্ষ। আর মেহেরিন যেহেতু ব্যবসায় শুরু করেছে, সবসময় মনে রাখতে হবে যে মালিক সাধারণত যদি টাকা নিয়ে ব্যবসায় শুরু করে, অর্থাৎ মালিক ব্যবসায় যা কিছু দিবে সেটাকে বলা হয় মূলধন, অর্থাৎ ক্যাপিটাল। তাহলে এখানে দুটি পক্ষ পাওয়া গেল, একটি হচ্ছে ক্যাশ আর একটা হচ্ছে
ক্যাপিটাল। তাহলে দুইটি পক্ষ পাওয়া গেল, এবং ঘটনাটি ঘটেছে, টাকারও লেনদেন হয়েছে, আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, সুতরাং এটি একটি লেনদেন। কিন্তু 2 নম্বর, হায়ার্ড এ সেলসম্যান ফর এ মান্থলি স্যালারি অফ টাকা 20,000। একজন সেলসম্যানকে নিয়োগ করা হয়েছে, এখনো পর্যন্ত তিনি কাজ করেছেন বা তাকে টাকা প্রদান করা হয়েছে সেটা বলা নেই। যেহেতু তাকে টাকা প্রদান করা হয় নাই, কেবলমাত্র তাকে নিয়োগ করা হয়েছে, সুতরাং এটি লেনদেন নয়। সুতরাং এইটা আমার দুইটা পক্ষ নির্ণয় করার প্রশ্ন নেই, এটি দেখতে হবে নো এন্ট্রিস, অর্থাৎ নো এন্ট্রি, অর্থাৎ এটার কোনো জাবেদা হবে না। তাহলে এটার যেহেতু কোনো জাবেদা হবে না, সুতরাং আমাদের জাবেদা হবে এইটির, শুধু জাবেদা হবে। তাহলে আমরা দুটি পক্ষ নির্ণয় করা শিখলাম। এবারে পরিচিত পক্ষ নির্ধারণ। পরিচিত পক্ষ নির্ধারণ বলতে আসলে যেটা বোঝাচ্ছি আমি, সেটা হচ্ছে যে এখানে ক্যাশ একটি পক্ষ আর ক্যাপিটাল একটি পক্ষ। তো আমরা সাধারণত ডেবিট ক্রেডিট নির্ণয় করার জন্য আমি যে পদ্ধতিগুলো বলবো তার মধ্যে থেকে ক্যাশ একটি সহজ পদ্ধতি, অর্থাৎ নগদ টাকা সাধারণত আসলে ডেবিট হয়, গেলে ক্রেডিট হয়। তো আমরা যদি এইখানে বলি যে পরিচিত পক্ষ কোনটা, তাহলে বলতে পারি যে ক্যাশ একটা পরিচিত পক্ষ, সবচেয়ে বেশি পরিচিত পক্ষ ক্যাশ। কারণ ক্যাশ আসলে ডেবিট হয়, গেলে ক্রেডিট হয়। তাহলে এখানে দুটো পক্ষ, একটা হচ্ছে ক্যাশ আর একটা হচ্ছে ক্যাপিটাল। তার মধ্যে আমরা ধরে নিতে পারি যে ক্যাশ পক্ষটাই পরিচিত। তো এই যে ব্যবসায় শুরু করার কারণে ব্যবসায় নগদ টাকা আসলো নাকি গেল, তো দেখি যে নগদ টাকা আসছে। যেহেতু নগদ টাকা আসছে, সুতরাং নগদ ডেবিট হবে। তো স্বাভাবিকভাবেই তাহলে ক্যাপিটাল ক্রেডিট হবে, অর্থাৎ ক্যাশ ডেবিট এবং ক্যাপিটাল ক্রেডিট হবে। সেজন্য আমরা সাধারণত পরিচিত পক্ষ, দুইটা পক্ষের মধ্যে যদি একটা পক্ষ আমরা পরিচিত নির্ধারণ করতে পারি, তাহলে অন্য পক্ষটি অটোমেটিক ডেবিট অথবা ক্রেডিট লেখা যায়। সেজন্য পরিচিত পক্ষ নির্ধারণ করতে পারলে আমাদের জাবেদা করতে সুবিধা হবে। এখন এই যে পরিচিত পক্ষ নির্ণয় করার জন্য বা ডেবিট ক্রেডিট নির্ণয় করার জন্য মূলত দুইটা পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে সনাতন পদ্ধতি, আরেকটি হচ্ছে আধুনিক পদ্ধতি। অর্থাৎ আমরা পরিচিত পক্ষ নির্ধারণ বলি অথবা ডেবিট ক্রেডিট নির্ণয় বলি, এইগুলোর জন্য আমাদের দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে সনাতন পদ্ধতি, যাকে বলা হয় ট্রেডিশনাল মেথড বা গোল্ডেন রুল। আর আধুনিক পদ্ধতি, যাকে বলা হয় ইকুয়েশনাল মেথড বা মডার্ন মেথড। তাহলে সনাতন পদ্ধতিতে কিভাবে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করি? সনাতন পদ্ধতিতে মূলত সবগুলো হিসাবকে, অর্থাৎ যত প্রকার হিসাব আছে সকল হিসাবকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বরটি হচ্ছে ব্যক্তিবাচক হিসাব, অর্থাৎ ব্যক্তি প্রতিষ্ঠান এগুলোকে ব্যক্তিবাচক হিসাব বলা হয়। আর 2 নম্বর হচ্ছে সম্পত্তিবাচক হিসাব। 3 নম্বর হচ্ছে নামিক হিসাব। তো ব্যক্তিবাচক হিসাবের ক্ষেত্রে আহ গ্রহীতা ডেবিট হয় আর দাতা ক্রেডিট হয়। যেমন রহিম করিমকে থাপ্পড় দিল, এখানে রহিম ওর করিমকে দিয়েছে, তাহলে করিম গ্রহীতা আর রহিম দাতা। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই পর্যন্ত যে আমরা চিন্তা করব, সেই চিন্তাটাই আমরা করব না। এই কারণে যে রহিম করিমকে থাপ দিয়েছে, সেক্ষেত্রে দাতা গ্রহীতা কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে এটা লেনদেন কিনা। তো যেহেতু এটা টাকার কোনো সংশ্লিষ্টতা নাই, সুতরাং এটা লেনদেন না। কিন্তু এখানে যদি আমি বলি যে রহিমের নিকট বিক্রি 50,000 টাকা, আধুনিক নিয়মে যদিও ব্যক্তির নামে হিসাব হয় না, রহিম এই ক্ষেত্রে দেনাদার হবে। তো গ্রহীতা দেনাদার আর আহ, সাধারণত দাতা পাওনাদার হিসেবে বিবেচিত হবে। তো সেই হিসেবে রহিমের নিকট বিক্রয়, সেই হিসেবে রহিম আহ, গ্রহীতা হিসেবে ডেটর হবে, অর্থাৎ দেনাদার হিসাব ডেটর আর বিক্রয় হিসাব ক্রেডিটর হবে। তো আমরা যদি এখানে দেখি যে রহিমের নিকট বিক্রয়, সেই ক্ষেত্রে আমাদের কোন পক্ষটা পরিচিত, দেনাদার পরিচিত নাকি বিক্রয় পরিচিত? তো যদি আমরা মনে করি যে দেনাদার পরিচিত, তাহলে বা গ্রহীতা পরিচিত, তাহলে গ্রহীতা ডেবিট হলে অটোমেটিক বিক্রয় হিসাব ক্রেডিট হয়ে যাবে। আর সম্পত্তিবাচক হিসাবের ক্ষেত্রে সম্পত্তি আসলে ডেবিট, গেলে ক্রেডিট হয়। যেমন আমরা বললাম যে মেহেরিন স্টার্টেড বিজনেস উইথ টাকা 50,000, সেই ক্ষেত্রে মেহেরিনের যে ব্যবসায় সে 50,000 টাকা নিয়ে এসেছে, তার মানে টাকা, নগদ টাকা ব্যবসায় আসছে, সেই জন্য এটা সম্পত্তি, এবং এটা যেহেতু ব্যবসায় আসছে সেই জন্য এটা ডেবিট হবে। আর বিপরীতে ক্যাপিটাল হিসাব ক্রেডিট হবে। আর নামিক হিসাব বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে সনাতন পদ্ধতিতে নামিক হিসাব বলতে দুই প্রকার হিসাবকে বোঝায়। যেমন ব্যয় 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 হিসাব আর হচ্ছে আয় হিসাব। সবসময় ব্যয়গুলো
ডেবিট হয়, আর আয়গুলো সবসময় ক্রেডিট হয়। তো আহ এগুলোকে আসলে নামিক হিসাব কেন বলো? কারণ আয় ব্যয় জাতীয় হিসাবগুলো প্রকৃতপক্ষে কোনো আহ মানে না, কোনো কিছু মানে এটা আসলে প্রকৃতপক্ষে এটা নাম দিয়েছি আমরা, এটা কোনো হিসাব না, বা এটা কে আমরা যেমন ধরি যে রিক্সাওয়ালাকে ভাড়া দেওয়া হলো 20 টাকা, তো সেক্ষেত্রে আমরা দিয়েছি রিক্সাওয়ালাকে কি, রিক্সাওয়ালাকে দিয়েছি আমরা টাকা, আর সে পেয়েছে টাকা। তাহলে ভাড়া কোথায়? ভাড়াটা হচ্ছে নাম। আবার ওই একই টাকা যদি আমরা ভিক্ষুককে দেই তাহলে হবে দান। ঠিক একই টাকা যদি আমরা দেই আহ, কোথাও স্কুলের বেতন হিসাবে, তাহলে সেটা হবে বেতন। সুতরাং যেহেতু আয় ব্যয় জাতীয় হিসাব সমূহ কেবলমাত্র বিভিন্ন সময় বিভিন্ন নাম দেওয়া হয়, সেজন্য এগুলোকে নামিক হিসাব বলা হয়। তো সেই ক্ষেত্রে ব্যয় সমূহ ডেবিট হয় আর আয় সমূহ ক্রেডিট হয়। আধুনিক পদ্ধতি বা ইকুয়েশনাল মেথড, ইকুয়েশনাল মেথডে যদি আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করতে চাই, তাহলে আমাদেরকে প্রথমে হিসাব বিজ্ঞানের মৌলিক সমীকরণটি মনে রাখতে হবে, এবং মনে রাখতে হবে যে এটাই আমাদের হিসাব বিজ্ঞানকে বিজ্ঞান বলার একমাত্র উপায়, যে এই সূত্রের সাহায্যে প্রমাণ করা যায়, এবং সেই সূত্রটি হচ্ছে এ সমান এল প্লাস ও ই। এখানে এ দ্বারা বোঝাচ্ছে অ্যাসেট, আর এল দ্বারা লায়াবিলিটিস, আর ওই দ্বারা ওনার সিকিউরিটি। অর্থাৎ অ্যাসেট মানে হচ্ছে সম্পত্তি, লায়াবিলিটিস মানে হচ্ছে দায়, আর ওনার সিকিউরিটি অর্থ হচ্ছে মালিকানা সত্ত্ব। অর্থাৎ সবসময় একটা প্রতিষ্ঠানের সম্পত্তি সমান ওই প্রতিষ্ঠানের বহির্দায় এবং মালিকের প্রাপ্তি বা মালিকের প্রাপ্য টাকার সমান হবে। এখন এই মৌলিক হিসাব সমীকরণটাকে আমরা একটু বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে পারি। অর্থাৎ হিসাব সমীকরণের বিস্তারিত রূপ হচ্ছে এ সমান এল, অর্থাৎ ওই সমান হচ্ছে ক্যাপিটাল সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। অর্থাৎ তাহলে আমরা ওই এর পরিবর্তে লিখতে পারি সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। এখন যদি আমরা এই মাইনাস দুটোকে বাম পাশে নিয়ে আসি, তাহলে ই এবং ডি বাম পাশে আসে, অর্থাৎ এ প্লাস ই প্লাস ডি সমান এল প্লাস সি প্লাস। আর এখানে এ দ্বারা বুঝাচ্ছে অ্যাসেট, ই দ্বারা এক্সপেন্স, ডি দ্বারা ড্রয়িংস, এল দ্বারা লায়াবিলিটিস, সি দ্বারা ক্যাপিটাল, আর আর দ্বারা রেভিনিউ বুঝেছে। তাহলে আহ এখানে আমরা দেখছি যে এইগুলো বাম পাশের পক্ষ, অর্থাৎ এই অ্যাসেট, এক্সপেন্স এবং ড্রয়িংস এরা সবসময় ডেবিট হয়, সাধারণত এগুলো ডেবিট পক্ষ। আর লায়াবিলিটিস, ক্যাপিটাল এবং রেভিনিউ মানে দায়, মূলধন এবং আয়, এগুলো সবসময় ক্রেডিট হয়। আর সম্পত্তি, খরচ এবং উত্তোলন এগুলো সাধারণত ডেবিট হয়। তো আমরা দেখি বাম পাশে যেগুলো ছিল সেগুলো হচ্ছে অ্যাসেট, এক্সপেন্স এবং ড্রয়িংস, এগুলো সাধারণত ডেবিট হয়। তাই যদি এটা ইনক্রিজ হয় তাহলে ডেবিট হবে, আর এগুলো যদি ডিক্রিজ হয় তাহলে ক্রেডিট হবে। যেমন ধরি যে ফার্নিচার, পারচেজ ফার্নিচার উইথ ক্যাশ টাকা 50,000। তাহলে এখানে ফার্নিচার একটা সম্পত্তি, তো সম্পত্তি যদি বৃদ্ধি পায় তাহলে সম্পত্তি ডেবিট। আবার সেম টাইপের ক্যাশ দিয়ে ক্রয় করা আছে, ক্যাশ ও সম্পত্তি, ক্যাশ যদি কমে যায় তাহলে ক্যাশ ক্রেডিট। তাহলে অ্যাসেট ইনক্রিজ হলে ডেবিট, আর ডিক্রিজ হলে ক্রেডিট। এক্সপেন্স ইনক্রিজ হলে ডেবিট, যেমন স্যালারি দেওয়া হলো তাহলে স্যালারি ডেবিট। আবার ড্রয়িংস অলওয়েজ ডেবিট, মানে উত্তোলন সবসময় ডেবিট হয়। তো সেই হিসেবে এটা বাড়লে ডেবিট হবে, আর কমলে ক্রেডিট হবে। আবার দায়, ক্যাপিটাল এবং আয় এগুলো সাধারণত ক্রেডিট হয়, সেজন্য এগুলো ইনক্রিজ হলে ক্রেডিট হবে, মানে বৃদ্ধি পেলে ক্রেডিট, আর ডিক্রিজ হলে ডেবিট হবে। যেহেতু এগুলোর সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে ক্রেডিট, সুতরাং এর উল্টো হলে হবে ডেবিট। যেমন দায়, প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব সাধারণত ডেবিট হবে। তো আবার ক্যাপিটাল মূলধন সাধারণত ক্রেডিট হবে। রেভিনিউ আয়, যেমন সার্ভিস রেভিনিউ ক্রেডিট হবে। এখন যদি এর উল্টো হয় তাহলে এগুলো ডেবিট হবে। তাহলে আমরা শিখলাম যে কিভাবে আমরা
পরিচিত পক্ষ নির্ধারণ করবো, অর্থাৎ আমি কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করবো, অর্থাৎ আমি যদি একটা পক্ষ ডেবিট বুঝতে পারি, তাহলে আমরা অন্য পক্ষটিকে অটোমেটিক ক্রেডিট হিসেবে লিপিবদ্ধ করতে পারবো। এবার আসি টেবিল, তাহলে আমরা যদি এরপরে হচ্ছে গিয়ে আমাদের যে ধাপ ছিল সেটা হচ্ছে জাবেদার বই লিপিবদ্ধ করা। তো জাবেদা বই লিপিবদ্ধ করার জন্য আমাদেরকে জাবেদার ফরম্যাট শিখতে হবে, অর্থাৎ টেবিল শিখতে হবে। তো জাবেদার একটা টেবিলে সাধারণত যে ঘরগুলো হয় সেটা হচ্ছে ডেট বা তারিখ, অ্যাকাউন্ট টাইটেলস এন্ড এক্সপ্লানেশন, মানে হচ্ছে হিসাবের শিরোনাম এবং ব্যাখ্যা, এখানে রেফারেন্স অথবা লেজার ফন্ট, মানে খতিয়ান পৃষ্ঠা লেখা যায় LF সংক্ষেপে, অথবা রেফারেন্স। আর ডেবিট আর ক্রেডিট, তাহলে জাবেদায় মোট গড় হবে 5টি। এবারে আমরা একটা উদাহরণের সাহায্যে জাবেদা দেখাচ্ছি। যেমন এখানে দেয়া আছে, প্রথমে 2022 সন জুলাই 1, জাওয়াদ স্টার্টেড বিজনেস বাই ইনভেস্টিং ক্যাশ টাকা 1 লাখ। তার মানে এখানে জাওয়াদ ব্যবসা শুরু করছে 1 লাখ টাকা দিয়ে। তো আমরা দেখি এটা একটি লেনদেন, যেহেতু আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে। আর যেহেতু এখানে ক্যাশ লেখা আছে, তাহলে ক্যাশ একটি পক্ষ, দুটি পক্ষ নির্ণয় করি। ক্যাশ একটি পক্ষ, জাওয়াদ যেহেতু স্টার্ট করেছে তার মানে জাওয়াদ মালিক, সুতরাং সে টাকা দিয়েছে, সুতরাং মালিক ব্যবসায় যা কিছু দিবে সেটা কি বলা হবে? ক্যাপিটাল। তাহলে দুটা পক্ষ, একটা হচ্ছে ক্যাশ আর একটা হচ্ছে ক্যাপিটাল। এবার আমরা পরিচিত পক্ষ নির্ণয় করি। ক্যাশ আমাদের স্বাভাবিকভাবে পরিচিত পক্ষ, কারণ এটা সম্পত্তি। সম্পত্তি আসলে ডেবিট হয়, আমরা যদি সনাতন পদ্ধতিতেও বলি, অথবা আধুনিক পদ্ধতিতে ক্যাশ হচ্ছে অ্যাসেট, বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, সেই হিসাবে ক্যাশ ডেবিট, তো অটোমেটিক ক্যাপিটাল ক্রেডিট হবে। তো সেই হিসাবে ক্যাশ ডেবিট, জাভেদ ক্যাপিটাল, জাভেদ ক্যাপিটাল ক্রেডিট। তো এটা যদি আমরা ব্যাখ্যা লিখি সেক্ষেত্রে লিখবো টু রেকর্ড, তারপর লিখবো এই যে বিজনেসে ইনভেস্ট করেছে, তো তাহলে ইনভেস্টমেন্ট, তাহলে টু রেকর্ড ইনভেস্টমেন্ট বাই দা ওনার, অর্থাৎ বাই জাভেদ জাভেদ। নেক্সট, 5 তারিখে, জুলাই 5 তারিখে বলা আছে পারচেজ সাপ্লাইস অন অ্যাকাউন্ট টাকা 12,000, অর্থাৎ সাপ্লাইস করা হয়েছে বাকিতে 12,000 টাকা। মনে রাখতে হবে সাপ্লাইস একটি কারেন্ট অ্যাসেট, অর্থাৎ চলতি সম্পত্তি। তো যেহেতু সম্পত্তি ক্রয় করা হয়েছে, তাহলে পক্ষ দুটি নির্ণয় করি। প্রথম আছে সাপ্লাইস, আর আর পরে বলছে অন অ্যাকাউন্ট। অন অ্যাকাউন্ট, অন ক্রেডিট, এর দ্বারা সাধারণত বাকিতে বোঝায়। তো যদি বাকিতে আমরা ক্রয় করি তাহলে সেই ক্ষেত্রে টাকার সাথে সম্পর্ক কি হবে? টাকা যদি নগদে কিনতাম তাহলে টাকা যাইতো, আর যেহেতু বাকিতে ক্রয় করছি তাহলে টাকা দেয়া লাগবে। তাহলে দেয়া লাগবে, এর ইংরেজি হচ্ছে পেয়েবল। সেই হিসাবে টাকা দেয়া লাগবে, পেয়েবল। শুধু পেয়েবল না লিখে আমরা এটা লিখবো অ্যাকাউন্ট পেয়েবল, অর্থাৎ প্রদেয় হিসাব। তাহলে দুইটা পক্ষ, একটা হচ্ছে সাপ্লাইস আর একটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। এখন আমরা দেখি সাপ্লাইস পরিচিত পক্ষ সম্পত্তি, সম্পত্তি ক্রয় করার ফলে সম্পত্তি আসছে, সুতরাং সম্পত্তি ডেবিট। আর অ্যাকাউন্ট পার্সেস সাপ্লাইস, এখান থেকেই আমরা সংক্ষেপে লিখতে পারি। এখানে একটু ভুল আছে, সেটা হচ্ছে টু রেকর্ড পার্সেস সাপ্লাইস অন অ্যাকাউন্ট, অর্থাৎ পুরোটাই লিখেছে, অথবা টু রেকর্ড সাপ্লাই পার্সেস অন অ্যাকাউন্ট, এখান থেকে টু রেকর্ড বসিয়ে দিলেই হবে শুধু। এখানে একটু ভুল আছে। আচ্ছা, নেক্সট, প্রোভাইড সার্ভিস টু নুসরাত অন অ্যাকাউন্ট টাকা 50,000। তো সেবা দেওয়া হয়েছে নুসরাতকে বাকিতে। তো নুসরাতকে যেহেতু সেবা দিয়েছি, সেবা দিলে আমাদের টাকা পাওয়ার কথা, সেটা আমি যদি টাকা পাইতাম তাহলে ক্যাশ আসতো। যেহেতু ক্যাশ আসে নাই, তাহলে ক্যাশ আসবে। আর ক্যাশ আসবে বা পাবো, ইংরেজি হচ্ছে রিসিভেবল। তাহলে এটাকে আমরা লিখবো অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে একটা পক্ষ পেলাম অ্যাকাউন্ট রিসিভেবল। এবার অ্যাকাউন্ট রিসিভেবল কে আমরা জিজ্ঞাসা করি যে কেন আসবে? কারণ হচ্ছে সার্ভিস দিয়েছি, আমরা সার্ভিস দিয়েছি। যেহেতু সার্ভিস দিয়েছি মানে সেবা দিয়েছি, সুতরাং একটা সেবা হিসেবে আয় হবে। সুতরাং দুইটা পক্ষ হচ্ছে, একটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল একটা পক্ষ, আর সার্ভিস রেভিনিউ আর একটা পক্ষ। তো এখানে আমরা যদি রেভিনিউ বা আয় হিসেবে ধরি, রেভিনিউ সাধারণত ক্রেডিট হয়। তো সেবা দেওয়ার ফলে আয় বৃদ্ধি পেয়েছে, সুতরাং সার্ভিস রেভিনিউ ক্রেডিট বৃদ্ধি পেয়েছে, তার মানে সার্ভিস রেভিনিউ ক্রেডিট হবে। তাহলে অটোমেটিক অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হবে। অথবা আমরা যদি ধরি অ্যাকাউন্ট রিসিভেবল সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, সুতরাং ডেবিট, আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। 30 নম্বরে পেইড স্যালারিজ, 30 তারিখে টাকা
4,000। তো এখানে যেহেতু স্যালারি দেওয়া হয়েছে 4,000 টাকা নগদের সাথে সরাসরি সম্পর্ক আছে। যে জাবেদায় আমাদের নগদের সাথে সম্পর্ক আছে সেটা খুব সহজ মনে রাখতে হবে, কারণ এখানে ক্যাশ একটা পক্ষ, আর একটা পক্ষ অটোমেটিক স্যালারি। তো ক্যাশ এখানে আসছে না গেছে, যেহেতু স্যালারি দেওয়া হয়েছে সুতরাং ক্যাশ টাকা গিয়েছে, যেহেতু ক্যাশ টাকা গিয়েছে সুতরাং ক্যাশ ক্রেডিট হবে, আর স্যালারি অটোমেটিক ডেবিট হবে। তাহলে স্যালারি ডেবিট, ক্যাশ ক্রেডিট। এবারে আসি রেন্ট পেইড, টাকা 3,000। এখানেও যেহেতু টাকার প্রশ্ন আছে তার মানে নগদ টাকা গিয়েছে, ক্যাশ একটা পক্ষ, কিসের জন্য? রেন্টের জন্য, তার মানে রেন্ট এক্সপেন্স একটা পক্ষ। তাহলে ক্যাশ একটা পক্ষ, রেন্ট এক্সপেন্স একটা পক্ষ। যেহেতু ক্যাশ টাকা হ্রাস পেয়েছে, ডিক্রিজ মানে অ্যাসেট ডিক্রিজ পেয়েছে, সুতরাং অ্যাসেট ক্রেডিট হবে, আর রেন্ট এক্সপেন্স ডেবিট হবে। লিখবো টু রেকর্ড রেন্ট পেইড ইন ক্যাশ। এবারে এই যে জাবেদাগুলো আমরা করলাম এতক্ষণ পর্যন্ত, প্রত্যেকটা জাবেদাই আমরা দেখছি যে দুটো পক্ষ, অর্থাৎ ক্যাশ ক্যাপিটাল, অর্থাৎ কেবলমাত্র ডেবিটে একটা ডেবিটের বিপরীতে একটা ডেবিটই আছে। তো এই ধরনের জাবেদাকে, যে সমস্ত জাবেদায় একটা ডেবিটের বিপরীতে কেবলমাত্র একটা ডেবিটই থাকে, সেটাকেই বলা হয় সরল জাবেদা বা সিম্পল জার্নাল। আর একটা ডেবিটের পরিবর্তে যদি একাধিক ক্রেডিট, অথবা একটা ক্রেডিটের পরিবর্তে যদি একাধিক ডেবিট থাকে, অথবা এরকম যদি হয় একাধিক ডেবিটের পরিবর্তে একাধিক ক্রেডিট, সেই সমস্ত জাবেদাকে সাধারণত বলা হয় মিশ্র জাবেদা বা কমপ্লেক্স জার্নাল। তো আমরা একটা মিশ্র জাবেদার উদাহরণ দেখি। যেমন এখানে বলা আছে মিস্টার রহমান স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ টাকা 5,000, ফার্নিচার টাকা 10,000। তাহলে এখানে দুটো বিষয়, একটা হচ্ছে ক্যাশ আর একটা হচ্ছে ফার্নিচার। এই দুটা নিয়ে মিস্টার রহমান ব্যবসা শুরু করছে। তাহলে ব্যবসা শুরু করলে সাধারণত ক্যাপিটাল একটা পক্ষ হয়। তাহলে দুইটা পক্ষ, একটা ক্যাশ, একটা ফার্নিচার, আর একটা হচ্ছে ক্যাপিটাল। তো ক্যাশ এবং ফার্নিচার দুটো মিলেই হচ্ছে ক্যাপিটাল। যেহেতু ক্যাশ টাকা এখানে আসছে না গেছে, শুধু একটা পক্ষকে আমরা জিজ্ঞেস করি, যেহেতু ক্যাশ এখানে আসছে সুতরাং ক্যাশ ডেবিট হবে। তো সাথে সাথে অটোমেটিক ফার্নিচার ডেবিট হবে। তাহলে ক্যাশ ডেবিট, ফার্নিচার ডেবিট, আর তার সাথে ক্যাপিটাল ক্রেডিট। তো আহ এই ছিল আজকের মতো আমার আহ আজকের লেকচার। তো আগামী দিনে আমি বেশ কিছু জাবেদা করাবো। সবাই সাথে থাকবে। যারা নিয়মিত ভিডিও পেতে চাও তারা সাবস্ক্রাইব করে রাখবে। তো জাবেদার বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে প্রশ্ন করতে পারবে। আজকের মতো এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ এবং আল্লাহ হাফেজ।